উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের এই অনুষ্ঠান যেখানে আমরা করছি সেই জায়গারও একটা মাহাত্ম্য আছে। দেবব্রত বিশ্বাস, যিনি কী কারণে বিখ্যাত আমরা সকলেই জানি। তো দেবব্রত বিশ্বাসের যে স্মৃতিধন্য এই যে ঘর যেখানে তিনি তার জীবন যাপন করেছেন, সেইখানে বসে আমরা আজকে একটা আলোচনা অনুষ্ঠান করছি। আজকের অনুষ্ঠান মূলত দুটো বইকে ঘিরে, বই সম্পর্কে আলোচনা। যে বইয়ের লেখিকা ফাহমিদা মঞ্জু মজিদ, যিনি আমাদের সামনে উপস্থিত রয়েছেন। ফাহমিদা মঞ্জু মজিদ আজ দুই বাংলায় মানুষের কাছে অত্যন্ত পরিচিত তার নিজের জন্য, এবং তিনি একটা ঐতিহ্যশালী পরিবারে তিনি মানুষ। তার দাদু ছিলেন কবি গোলাম মোস্তফা। তো তিনি কবি নন, কবি তো বটেই, তার সাথে সাথে তিনি শিশু সাহিত্যিক, শিশুদের জন্য তার কাজ। তো তার সদ্য প্রকাশিত যে বই কি চাই, সেই নিয়ে আজকে আমাদের এখানে মূলত আমরা আলোচনা করব। তো আজকের এই অনুষ্ঠানে আমরা প্রধান অতিথি হিসাবে পেয়েছি আর একজন প্রথিতযশা মানুষ, একজন সুলেখক সাহিত্যিক, শ্রী রঞ্জন বন্দ্যোপাধ্যায়। তিনি আমাদের সামনে এখানে উপস্থিত রয়েছেন, এবং লেখিকার বাম দিকে বসে আছেন চন্দ্রিল ভট্টাচার্য। চন্দ্রিলদার সম্পর্কে আর কি বলবো, বাংলার মানুষ সোশ্যাল মিডিয়া এবং আরও অন্যান্য বিভিন্ন মাধ্যমে তার সম্পর্কে আমরা সকলেই জানি। তিনি একজন সাংবাদিক, তিনি কবি, গীতিকার এবং সুবক্তা, এবং একজন, আমার কাছে তো তিনি একজন পণ্ডিত মানুষ। তো যাই হোক, আমরা এখানে উপস্থিত হয়েছি এবং পরবর্তীতে আমরা খুব শীঘ্রই এই আলোচনায় চলে যাব। তার আগে একটা ছোট্ট ফর্মালিটিস, যেটা মাসি, আমি মাসি বলি ফাহমিদা মঞ্জু মজিদকে, উনি আমাকে বলেছিলেন। তো আমাদের দুজন বিশিষ্ট অতিথির জন্য একটু ফুল আনা হয়েছে, সেটা আমরা একটু তুলে দেব। এই বইটার সাথে আমার জীবন জড়িত, সারা জীবনের। আর নানা যে ভালোবেসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লিখেছেন, ভালোবেসে, ওইটা আমি শিখেছি। শুধু যে রক্তপ্রবাহে আমি লেখনি শক্তি পেয়েছি নানার কাছে, তা না, ডায়াবেটিসও পেয়েছি, কিন্তু এই বইয়ের যে লেখার যে শক্তিটা, সেইটা পেয়েছি। দোয়া করবেন। তো আজকের কথায় যাওয়ার আগে ফাহমিদা মঞ্জু মজিদ তিনি একটা পরামর্শ দিয়েছেন যে একটা আলোচনার একটা শুভ আরম্ভ একটু অন্যরকমভাবে কিছু মন্ত্রোচ্চারণের সাথে করার জন্য। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান তোমারই মহান, হে চির অন্তর্যামী। দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া, তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শকতি, তোমারই করুণাকামী। সহজ সরল পুণ্য পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। যে পথে ভ্রান্তি চির অভিশাপ, যে পথে ক্লান্তি চির পরিতাপ, হে মহাপুরুষ মোদের কখনো করুণা সে পথগামী। এবার রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের একটা শুভারম্ভ হবে।
সঙ্গীত পরিবেশন করবেন সমৃতা সরকার। অসীম ধন্ত আছে তোমার তাহে সাধনা মেটে, নিতে চাও তা আমার হাতে, কণায় কণায় বেটে। অসীম ধন্ত আছে তোমার তাহে সাধনা মেটে, দিয়ে রতন মনে দিয়ে তোমার রতন মনে আমায় করলে ধনী। এখন দ্বারে এসে ডাকো, রয়েছে দ্বার এটে। অসীম ধন্ত আছে তোমার তাহে সাধনা মেটে, আমায় তুমি করবে দাতা, আপনি ভিক্ষু হবে। বিশ্বভুবন মাতল যে তাই হাসির কলরবে, আমায় তুমি করবে দাতা, আপনি ভিক্ষু হবে। বিশ্বভুবন মাতল যে তাই হাসির কলরবে, তুমি রইবে না ওই রথে, নামবে ধুলা পথে। তুমি রইবে না ওই রথে, নামবে ধুলা পথে। যুগ যুগান্ত আমার সাথে চলবে হেঁটে হেঁটে। অসীম ধন্ত আছে তোমার তাহে সাধনা মেটে, নিতে চাও তা আমার হাতে, কণায় কণায় বেটে। অসীম ধন্ত আছে তোমার তাহে সাধনা মেটে। তো আমরা এখন সরাসরি মূল অনুষ্ঠানে চলে যাই। আজকের এই যে ফাহমিদা মঞ্জু মজিদের যে সদ্য প্রকাশিত বই, এই বই নিয়েই মূলত আলোচনা হবে এবং শুরুতেই আলোচনা করবেন শ্রী চন্দ্রিল ভট্টাচার্য মহাশয়। নমস্কার। এই যে বইটা কি চাই, এটা মঞ্জুদি নতুন একটা লিখেছেন। উনি প্রধানত শিশুদের জন্য লেখেন, কিন্তু এই বইটা কিশোর কিশোরীদের নিয়ে, তাই ধরে নেওয়া হচ্ছে শিশুরা হয়তো পড়ে অতটা বুঝবে না, কিন্তু কিশোর কিশোরীরা এবং অবশ্যই প্রাপ্তবয়স্করা এই বইটা পড়বেন। বইটা হাতে নিয়ে প্রথম যেটা অবাক লাগে সেটা হচ্ছে বইটা প্রচ্ছদে একটা ছবি আছে। ছবিটা প্রথাগত একটা প্রচ্ছদে যেরকম ছবি থাকে সেরকম নয়, দেখে মনে হয় একজন ছোট কারোর আঁকা, এবং তারপর বইটা উল্টালে তার ফ্ল্যাপে গিয়ে বোঝাও যায় তাই। যিনি এঁকেছেন এই বইয়ের সমস্ত ছবি, এই বইয়ে প্রচুর ছবি আছে,
এই বইটায় দেখা যাচ্ছে যে একটা লন্ডনের পার্কে অনেক কিশোরী এসে গল্প করছে। তো এই সব কিশোরীর ছবি এই বইটায় আছে। এবার বইটির ছবিগুলো যিনি এঁকেছেন তার তখন বয়স ছিল 12, এখন তার বয়স 18। এইবারে বইটার ফ্ল্যাপে সাধারণত যা হয় সেটা হচ্ছে লেখকের একটি ছবি থাকে, যিনি ছবি এঁকেছেন তার একটা ছবি থাকে। এখানে ভূমিকায় লেখা আছে যে তার বয়স 17, কিন্তু ওই হিসেব করলে ওইরকম 18 বছর হয়। এবারে সেইখানে যিনি ছবি এঁকেছেন সেই মেয়েটির কোনো ছবি মানে এখন এই বয়সের কোনো ছবি দেয়া নেই, দেওয়া আছে একটা 2 বছর বয়সের ছবি, আর তলায় লেখা আছে কোনো মতেই সে নিজের বর্তমান ছবি দিতে রাজি নয়। এটা একটা আশ্চর্য ব্যাপার যে সারা বইটা জুড়ে যে ছবি এঁকেছে সে নিজের ছবিটা দিতে রাজি না, 2 বছরের ছবি দিয়ে দিয়েছে। এদিকে তার বয়স এখন 17 বা 18, কিশোরী থেকে প্রায় তাকে তরুণী বলা যেতে পারে। এইখানে প্রথম বোঝা যায় যে টিনেজারদের যে কত রকম কোনটা, কত রকম যে তাদের মনোভাব। কেউ বলতে পারে এটা উদ্ধত্ত, কেউ বলতে পারে এটা বিনয়, কেউ বলতে পারে নিজেকে নিয়ে শঙ্কা, কেউ বলতে পারে আত্মপরিচয়ের এখনও সব কিছু তৈরি হয়নি। এই সমস্ত রকম সংকট, সমস্ত রকম আলো ছায়া ঘিরে এই বইটাকে তৈরি করা হয়েছে। এইবারে এই বইতে যে অনেকগুলো ছবি আছে তার মধ্যে আমরা প্রথমে ধরে নেব, কেউ যদি বলে যে একটা পার্কে এসে অনেক কিশোরী কথা বলছে, আমরা কিরকম ধরেই নেব যে একটা অবিমিশ্র হুল্লোড় হবে, আনন্দ হবে, সবাই মিলে মজা করবে, আশ্চর্য আনন্দের সমস্ত কথাবার্তা বলবে, কারণ তাদের বয়স কম, তারা জীবন থেকে শুধুমাত্র আনন্দটাই নিষ্কাশন করে নিতে জানে। ছবিগুলো দেখলে কিন্তু এমনকি প্রচ্ছদের ছবিতেও খুব হাস্যোজ্জ্বল একটা মেয়ের ছবি নেই, সেই জন্য একটু মুখটা বেঁকিয়ে এই পৃথিবীটার দিকে তাকিয়ে আছে। এবং ছবিগুলো দেখলে দেখা যাবে কেউ আনন্দিত, কেউ রাগী, কেউ দ্বিধান্বিত, কেউ কিছুই খুব একটা বুঝতে পারছে না, কেউ অমনোযোগী, যে কথা হচ্ছে তার চোখটা সম্পূর্ণ অন্যদিকে আছে, সে হয়তো পার্কের একটা ফুল দেখছে। এবার অনেকে টি শার্ট পরে আছে, তাতে অনেক কিছু লেখা, যেরকম হয় আমরা জানি, কোথাও লেখা আছে একটা লন্ডনের একটা মেয়ে পরে আছে, কোথাও লেখা আছে বার্থডে গার্ল, কোথাও লেখা আছে ওয়াইল্ড থটস, কোথাও লেখা আছে ফিল দ্য ভাইব। এবং বেশ কিছু অনেকজন মেয়ের প্রায় মানে অনেক ধরা যাক 5-6 জন মেয়ের দেখা যাচ্ছে যে চুল দিয়ে একটা চোখ ঢাকা। এবার কেউ তার মধ্যে অনেক কিছু পড়তে পারেন যে একটি চোখ আমরা দেখতে পাচ্ছি, একটি চোখ দেখতে পাচ্ছি না। একটি ছবি আছে যেখানে একটি চোখ ঢাকা এবং আরেকটি চোখ দিয়ে জল পড়ছে, যার চোখ দিয়ে জল পড়ছে তার একটা দুঃখের কাণ্ড হয়েছে, সেটা আমি বলবো একটু পরে। ফলে এই ছবিগুলো দেখে প্রথমে একটু চমক লাগে, পুরো জিনিসটা খুব একটা ফুল্ল কুসুমিত, হই হই আনন্দ, আহা এই পৃথিবীতে এসেছি, কি আনন্দ আকাশে বাতাসে, এই মার্কা বইটা নয়, ছবিগুলো দেখে মনে হয়। তারপরে বইটা শুরু হয়। বইটার একদম গোড়ায় একটা পার্কের বেঞ্চে 4 জন মেয়ের ছবি আছে, তারপর উল্টে লেখাটা শুরু। সেইখানে প্রথম 2 বাক্যেই দেখা যায় 3 জন মেয়ের নাম চলে এলো, অর্থাৎ বোঝা যায় বইটা যেভাবে চলবে তাতে অনেক মেয়ে, তারা একটা করে কথা বলছে, 2টো করে কথা বলছে, যেরকম হয় সাধারণত প্রধান 2 জন বা 3 জন পাত্রী কথা বলছে, সেই রকমভাবে বইটা চলবে না। অনেক মেয়ে অনেক কথা বলবে, কারোর হয়তো আমরা একটা, কারোর 2টো, কারোর 3টে কথা খুব বেশি হলে শুনতে পাবো, কারণ এতজন মেয়ে, বইয়ের তো একটা পরিসর আছে। এবার এই ধরনের লেখার একটা সুবিধে আছে, সেটা হচ্ছে এই মেয়েদের চরিত্র খুব একটা গড়ে তোলার দায় লেখিকার থাকে না। তার কারণ একটা কথা বলছে, 2টো কথা বলছে, ওর চরিত্র কি বোঝা যাবে, দিয়ে দাও। আবার উল্টো দিক থেকে বলা যায় যে একটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে একটা লোকের 2টো কথাতেই কি সামান্য আঁচড়ে তার একটা চরিত্র করে দেওয়া যায় বা তার সম্পর্কে আমরা কিছু বুঝতে পারি। আর এই ধরনের লেখার অ্যাপ্রোচের সম্পর্কে আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে এখানে অনেকগুলো বিষয় নিয়ে আসলে আলোচনা হবে, অনেকগুলো মুখকে ব্যবহার করা হচ্ছে বটে, কিন্তু অনেকগুলো বিষয় উত্থাপিত হবে, তারপর সেগুলো অতটা মীমাংসার দায় নেই, তারপর আর একটা জায়গায় আমরা চলে যাবো, যেভাবে একটা কথা বা একটা আড্ডা, একটা পার্কের আলোচনা চলতে থাকে সেইভাবে চলে। এইবারে আমরা প্রথমে আসি যে এই মেয়েগুলো কথা বলছে, তার মধ্যে হট করে লেখিকা একটা বাক্য লিখে দেন, সেটা হচ্ছে সদ্য কাটা ঘাসের আপন সুগন্ধে পুরো পার্ক মম। পড়ে আরেকটু এগিয়েও আমরা যেটা বুঝতে পারি, এই যে সদ্য কাটা ঘাসের আপন সুগন্ধে পুরো পার্ক মম করছে, এটা শুধুমাত্র পার্কের সম্পর্কে আসলে প্রযুক্ত নয়, এটা এই সমস্ত টিনেজারদের ক্ষেত্রে প্রযুক্ত যারা আপন সুগন্ধে মম করছে। আমাদের রবীন্দ্রনাথের একটা লাইনের কথা টক করে মনে পড়তে পারে, কিন্তু সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। এই যে আপন সুগন্ধেই বিকশিত হয়ে উঠছে, আপন সুগন্ধে অনেকটা মাতোয়ারা হয়ে আছে টিনেজাররা, এটা প্রকৃতির সঙ্গে মিলিয়ে দেওয়া হয়, পরেও এরকম আরও ইঙ্গিত আছে।
তো তারপরে একজন খুব আনন্দিত মেয়েকে দেখা যায়, তারপর সে আনন্দের চোটে কতগুলো ড্যাফোডিল মারিয়ে দেয়। তখন আরেকজন বলে ওঠে, দিলি তো ওয়ার্ডসওয়ার্থের তাজা ড্যাফোডিলগুলো মারিয়ে। তো বোঝা যায় এদের মধ্যে কেউ কেউ সাহিত্যও পড়ে। পরে শেক্সপিয়ারের কথা এক জায়গায় উল্লিখিত হবে, আরও একজন দুজন কবির কথা উল্লিখিত হবে। এইবারে ভালোই চলছে, আমরা জানি যে ঠিক আছে এই আনন্দিত, একটু ওয়ার্ডসওয়ার্থ, একটু ড্যাফোডিল, একটু ফুল, একটু আকাশ, এই দিয়ে চলবে। এই সময় একজন মেয়ে সবাইকে একটু করে ফুল দেয়। ফুল আমরা সবাই জানি যে পৃথিবীর প্রায় সবাই ভালোবাসে, বা অন্তত জানে যে ভালোবাসতেই হবে। এরকম যে জিনিসগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে ফুল। লোকে বলে ফুল, গান, শিশু, এর সবাইকে ভালোবাসতে হয়। তো ফুল দিল। এইবারে তাহানি বলে একজন মেয়ে, একটা লাইন, আমি লাইনটা পুরো পড়ি, কিন্তু তাহানি মুখ বিছড়িয়ে বলল, বিছড়িয়ে, এই শব্দটা খেয়াল করুন, তাহানি মুখ বিছড়িয়ে বলল, ফুল সুন্দর তবে বড় বিরক্তিকর, পানিতে রাখলে বাঁচে বটে, খুব শিগগির নষ্টও হয়ে যায়, ফুলদানিতে শেষে পচা পানি পড়ে থাকে, ফেলতেও ঘেন্না লাগে। এখানে আমরা একটা ধাক্কা খাই। আমরা দ্বিতীয় পাতায় গেছি, ঠিক আছে, ভালো ভালো ছবি আছে, একজন মেয়ে, সে বড় শৌখিন, তার মাথায় রঙিন অর্কিড ফুলের মালা জড়ানো, সে সবাইকে ফুল দিয়েছে। আমরা জানি এটা একটা চমৎকার সদর্থক ইঙ্গিত, একটা লোককে ফুল দিলে এর মধ্যে আবার খারাপ কী থাকতে পারে। হঠাৎ একজন টিনেজার, তার নাম তাহানি শেফ, যা বলে বসে তা আমাদের কাছে প্রায় শকিং, যে ফুল তার মোটে পছন্দ নয়, মানে ভালো কিন্তু বিরক্তিকর। তাছাড়া ফুলদানিতে রাখা এবং ফুলের যে কনসিকুয়েন্স, মানে সেই জলটা থেকে আবার তারপরে একটা দুর্গন্ধ বেরে। সাধারণত ফুল আমাদের কাছে হচ্ছে সব রকমভাবেই শুধু ভালো, কেউ ফুলও যে পরবর্তীকালে খারাপ হয় এরকম টক করে কথাটা বলে না, কিন্তু বলে ফেলে। এই যে বলে দেওয়া হয় দ্বিতীয় পাতাতেই প্রায় মাঝামাঝি, তাতে আমরা বুঝি এই লেখার চলনটা কিভাবে যাবে। এই লেখাটা শুধুমাত্র টিনেজাররা খুব ভালো আর তার আনন্দে আছে তা একেবারেই বলবে না, আনন্দের কথা অবশ্যই বলবে, কষ্টের কথা বলবে, শেষকালে একটা উত্তরণের কথাও বলবে। এইভাবে জিনিসটা চলতে থাকে। এই কাহিনী আবার শেষকালে ফিরে আসবে, সে কথা আমি পরে বলবো। তারপরে এই রকমভাবে চলছে। এর মধ্যে একজন আসেনি আবার, তার কারণ তার শরীরটাও খারাপ, রোজা আছে বলে আসেনি। আরও একজন আসেনি, সে কৃষ্ণাঙ্গ, সে গান গাইতে গেছে। এই সূত্রে আবার কৃষ্ণাঙ্গদের গানের কথা চলে আসে। এইভাবে জিনিসটা চলতে থাকে। চলতে চলতে একটা জায়গায় আমরা দেখি একটা খাবার নিয়ে তর্ক হচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে। কার কীরকম আবহাওয়া ভাল লাগে, কার কীরকম দিন ভাল লাগে, কার বৃষ্টি ভাল লাগে, কার জ্যোৎস্না ভাল লাগে, কার কী খাবার ভাল লাগে, এই নিয়ে কথা হচ্ছে। তা বলতে বলতে একজন বলে আমার বাবা খুব বিফ বার্গার পছন্দ করে, আরেকজন বলে বিফ সে তো আমাদের ধর্মে চলে না। এখানে আমরা কিছুক্ষণ গড়ালেই বুঝতে পারি যে নানা ধর্মের, নানা সম্প্রদায়ের, নানা দেশের মানুষ যারা আজকে লন্ডনে জমায়েত হয়েছে, সেই সব বাড়ি থেকে এই মেয়েরা এসছে, তারা একটা ক্লাসেই পড়ে। একজন আছে, একটি মেয়ে যে শারীরিকভাবে প্রতিবন্ধী, সে হুইল চেয়ারে এসছে। শুধু তার জন্যেই এই গোটা মিটিংটা, ক্লাসের টিচার বলেছে তোমরা একটা মিটিং করবে, তোমরা কি চাও এইটা তোমরা আমাকে বলবে, আলোচনা করে বলবে। এবারে মিটিংটা যে অন্য কোথাও না হয় পার্কে হচ্ছে, তার কারণই হচ্ছে হুইল চেয়ার নিয়ে তার আসতে সুবিধে হবে। সেই সমানুভূতিটা লোকের আছে, এদের সবার আছে, যদিও নিষ্ঠুরতাও আছে, তার স্বাক্ষরও লেখায় আছে। এইবার তারা সবাই এসছে, এইখানে কথা হচ্ছে, খাবার নিয়ে কথা হচ্ছে। এইবারে কথা বলতে বলতে ঠিক আছে, একজন বলেছে আমি তো হ্যাম খেতে পারি না, তারও ধর্মের কারণে, কিন্তু তা বলে কি হাঁস মুরগি খাবো না। এর মধ্যে হঠাৎ একজন বলে তুই তো আরাম করে জুস খাচ্ছিস, আরেকজনকে বলে আমি কখনো জুস খেতে পারি না, আমার সারা বাড়ির ডায়াবেটিস, আমারও ডায়াবেটিস আছে, আমার এখন থেকেই ইনসুলিন নিই বলে মুখ নিচু করে বলল সাইন। মানে বোঝা যায় সাইন বললে যে বলছে তার পক্ষে এটা খুব চমৎকার কথা নয় যে তার এখন থেকেই ডায়াবেটিস, এখন গোটা জীবনটাই তাকে তা বহন করে চলতে হবে, গোটা বাড়ির তার ডায়াবেটিস। এখানেও আমরা খুব চমকে যাই যে অসুখ নিশ্চয়ই হয়, কিন্তু আমরা এই ধরনের লেখায় টক করে একটা অসুখের কথা লিখে ফেলি না, বা লিখলেও আমরা মানসিক কতগুলো বিষাদের কথা, না সত্যি টিনেজারদের জীবনটা যতটা ভাবছো ততটা আনন্দের নয়, অনেক সংকট আছে, অনেক শঙ্কা আছে, এই সময় শরীর ও মনে অনেকগুলো পরিবর্তন হচ্ছে, এই সব বলি। কিন্তু টক করে একটা অসুখের কথা বলে দেবা, এবং অসুখের জন্য তাকে এখন থেকে ইনসুলিন নিতে হয়, কোনোদিনই সে কোনো মিষ্টি জুস খেতে পারবে না তার বন্ধুদের সঙ্গে ভাগ করে, এই রকম কথার পর আমরা বুঝি যে ক্রমাগত এই লেখাটায় কিছু রৌদ্রের পরেই কিছু ছায়া এসে পড়বে, সেখান থেকে আবার রৌদ্র হবে, তারপর ছায়া এসে পড়বে। এই যে চলনটা মঞ্জুদির এমনি সমস্ত লেখার মধ্যেই যেটা থাকে সেটা হচ্ছে শিশুদের প্রতি, বা এটা তো কিশোরীদের নিয়ে লেখা, তাদের প্রতি একটা দরদ, একটা সমঝদারি, আর তাদের পক্ষে জরুরি কিছু কথা তার মধ্যে দিয়ে, সাহিত্যের মধ্যে দিয়ে চালান করে দেওয়ার চেষ্টা, যে তারা যাতে এটা পড়ে কোনোভাবে জীবনে কিছু হয়তো তাদের একটা অবলম্বন হলো, তারা হয়তো এখান থেকে কিছু কণা সংগ্রহ করতে পারলো যা তাদের পাথেয় হবে। সেটা এখানেও করেছেন। কিন্তু এইখানে যে অসম্ভব ভালোভাবে হর্ষ আর বিষাদকে রৌদ্র ছায়ার মতন প্রয়োগ করেছেন সেটা চমৎকার।
একজন মেয়ে বলে জার্নালিস্ট হব ইনশাল্লাহ, মানে কে কি হবে এ নিয়ে আলোচনা হচ্ছে। বলে বটে তার যে ছবিটা আমরা দেখি তার চোখের মধ্যে আমরা খুব একটা আত্মবিশ্বাস দেখতে পাই না। মানে বোঝা যায় বলছে বটে যে আমি হবই, কিন্তু তার চোখটা অন্য দিকে, মানে হবে কি হবে না সে এখনো জানে না, মুখের কথা একটা আত্মবিশ্বাস আছে। একজন বলছে গান গেয়েই সে জীবনটা কাটিয়ে দিতে চায়, নেশাকেই সে পেশায় পরিবর্তিত করবে। পরের মেয়েটাই বলে ইঞ্জিনিয়ারিং না পড়লে বাবা বনবাসে পাঠিয়ে দেবেন। মানে একজন মেয়ের বাড়িতেই অবস্থা বোধহয় আছে যা থেকে সে একটা সমর্থন পেয়েছে যে না আমি যদি আমার নেশাকে পেশা করি বোধহয় বাবা মা কিছু তেমন বলবেন না। কিন্তু আরেকজনের কোনো রকম সমর্থন নেই, ইঞ্জিনিয়ারিং না পড়লে তাকে বাবা বনবাসে, অর্থাৎ সে যাই হতে চাক না কেন এখন থেকেই সে জানে, 13 বছর বয়স 14 বছর বয়স থেকে সে জানে ও ভেবে লাভ নেই আমাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, কী করা যাবে, নইলে আমার বাবা বনবাসে পাঠিয়ে দেবে। ফলে এই সমস্ত বাধ্যবাধকতাগুলো বড়রা ছোটদের উপর যা চাপিয়ে দিচ্ছে এবং ছোটরা সেই চাপ সহ্য করে কোনো মতে মেনে নিয়ে বুকে কিছুটা পাথর কিছুটা ইট কিছুটা পাটকেল চাপিয়ে তারপর আবার জীবনের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই সমস্ত কিছু এখানে আছে। রবীন্দ্রনাথও অনেকটা জুড়ে আছেন। এটা শেষই হয় রবীন্দ্রনাথের একটা গানের লাইন দিয়ে, এবং তার আগেও রবীন্দ্রনাথকে কোট করা হয়, একটু বেশিই আছেন বলা যেতে পারে। কারণ অঞ্জলি বলে একজন রবীন্দ্রনাথকে কোট করে এটা ঠিক আছে, কিন্তু পেনি বলেও একজন তাই কোট করে, এলিন বলেও একজন রবীন্দ্রনাথকে কোট করে, একটু অবাক কাণ্ড। মানে সারা পৃথিবীতে ভালোই রবীন্দ্রনাথ যদি সবাই প্রাণপণ কোট করতে থাকে যে কোনো দেশের যে কোনো জাতির লোক আমাদের ভাল লাগবে, কিন্তু একটু বাস্তব থেকে বেরিয়ে গিয়ে রবীন্দ্র পুজো হয়েছে বলে মনে হয়, কিন্তু সে তো বাঙালির এখন প্রায় নিয়ম হয়ে গেছে, করে সবাই খুব ধন্য হয়, ভালো, কোনো অসুবিধে নেই। এইবারে একটা জায়গায় বলা হচ্ছে যে বড়রাই যত গোলমেলে, মানে স্বাভাবিকভাবে যে কোনো ছোটদের একটা আলোচনা কিছুক্ষণ পরে বড়দের দোষারোপে গিয়ে পড়বে, যেমন বড়দের আলোচনাও কিছুক্ষণ পর বাচ্চাগুলো কীরকম বাঁদর সেইখানে গিয়ে পড়ে। তো সেখানে বলা হচ্ছে বড়রাই যত গোলমেলে, সব কিছুতেই অনুযোগ, শুধু অন্যকে দোষ দেওয়া, কোনো কিছুতেই তৃপ্তি নেই। এইটা বলার পরই আবার একজন বলে, খুব চাঞ্চল্যকর কথা, সেটা হচ্ছে ইংরেজিতে একটা প্রবাদ আছে, টিনেজাররা ফিটাসের মতো স্বার্থপর হয়। এবার এই প্রবাদের কথা তুলে এই যে একজন টিনেজার নিজেই এই কথাটা বলে যে না ঠিক আছে বড়রা খুব খারাপ, কিন্তু আমরাও যে চমৎকার খুব ভালো আশ্চর্য সুন্দর তা নয়, বলে একটা আত্মসমালোচনার সুরে ধাঁ করে একটা কথা বলে দেয় যে টিনেজাররা ফিটাসের মতো স্বার্থপর। ফিটাস যার কোনো জ্ঞান নেই, যে শুধুমাত্র নিজের পুষ্টিটুকু বোঝে এবং তার জন্য সে যেখান থেকে পারবে প্রাণরস শুষে নেবে, সে তার মা অসুস্থ হচ্ছে কিনা এসব দেখবে না, কারণ সে কোনো মতে তার জীবনটা চায়। এবার টিনেজাররা নাকি তাই চায়। এবার একটা টিনেজারই এই কথা বলে। এই বইটায় এই যে আত্মসমালোচনার সুরটাও ধ্বনিত হয়েছে, আরও আছে, পরেও আছে। একজন বলছে আমরা তো চ্যাটাং চ্যাটাং কথা বলি, আমরা মাকে একটুখানি নিচু করি, আমরা বাবাকে একটুখানি বলি যে তোমার কথা শুনবো না, সেগুলো তাদের ভাল লাগে না। আর স্বাধীনতার প্রশ্নে বলছে আমরা তো স্বাধীন, আমরা সবসময় চ্যাটাং চ্যাটাং কথা বলি। এই আত্মসমালোচনার সুরটাও এখানে মিশিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ শুধুমাত্র যে হর্ষ আর বিষাদকে আনা হয়েছে তা নয়, বড়দের প্রতি অভিযোগ অনায়াসে এক পেশে অভিযোগ আনা যেতে পারতো এবং বইটা পড়ে আমরা বলতুম বাহ, কিন্তু সেখানে দেখা যাচ্ছে কিছু কিছু টিনেজার আছে যারা নিজেদের দিকেও আঙুলটা তুলছে, নিজেদের দিকেও ক্যামেরাটা ঘোরাচ্ছে এবং বলছে যে আমরাও যে খুব সবসময় চমৎকার ব্যবহার করি তা হয়তো নয়। এবার তার মধ্যেও কেউ বলছে যে এই তো এতগুলো হরমোনের আমাদের খেলা চলছে, আমাদের শরীরে এতগুলো বদলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ফলে আমরা বুঝতে পারছি না কোন দিকে যাব। কিন্তু এই আত্মসমালোচনা সুরটা এনে লেখিকা এটাকে চমৎকার করেছেন। এইবারে দেখতে এই করতে করতে দেখা যাচ্ছে যে ওর বন্ধু ও তার সঙ্গে ঠাট্টা করছে, সে তার সঙ্গে কথা বলছে। কেনি টোকা বলে একজন, সে যা বলছে তাতে আমরা বুঝতে পারি যে এদের নিজেদের মধ্যে অনেক নিষ্ঠুর রসিকতাও হয়, যেরকম হয় আমরা সবসময় জানি। সে বলছে যে তার বাবা একজন ট্রাক ড্রাইভার আর তার মা হচ্ছে সৎ মা। এই নিয়ে এই বন্ধুরাই তাকে এমন প্রকাণ্ডভাবে মানে অসম্ভব রকমের একটা ব্যঙ্গ বিদ্রুপ করেছে আগের দিন, যে সে এখন সেই কথাটা বলতে গিয়ে ঝরঝর করে কেঁদে ফেলে। সেখান থেকে আবার লেখিকা একটা চমৎকার জায়গায় নিয়ে যান যে সৎমা যে খারাপ এটা আমাদের রূপকথা, আমাদের মিথ, এইগুলো থেকে আমাদের মধ্যে এসছে। এখানে স্নো হোয়াইটের কথা বলা হয়, সিন্ডারেলার কথা বলা হয়, তার মানে নেই ইত্যাদি বলা হয়। কিন্তু এই কথাটা ভুললে চলবে না যে শুধু সৎমার জন্য তাকে ব্যঙ্গ করা হয়নি, ব্যঙ্গ করার আরেকটা কারণ হচ্ছে তার বাবা ট্রাক ড্রাইভার। মানে এই যে টিনেজার, এদের মধ্যে সমস্ত রকম আমাদের বড়দের মধ্যে যতগুলো দোষ আছে এদের মধ্যে তার অনেকগুলো ওরসেছে, স্বাভাবিক, কারণ বড়দের থেকে তারা শিখেছে। এবং তারা বন্ধুকে একটু ব্যঙ্গ করে যে তোর বাবা তো ট্রাক ড্রাইভার, অর্থাৎ যথেষ্ট সম্মানজনক পেশায় যেন নয়। কেঁদে ফেলার পরও বেশি আরেকজন বন্ধু তখনই তাকে জড়িয়ে ধরে, লেখা হয় যে তার খুব দয়ার শরীর। কিন্তু এই নিষ্ঠুরতাগুলোও আছে। ফলে এই বইয়ে
এত কম আঁচড়ে এক একটা চরিত্রকে আঁকতে হয়েছে, অথচ চরিত্রগুলো অনেক ক্ষেত্রেই প্রায় ত্রিমাত্রিক হয়ে উঠেছে। কেউ কেউ কখনো নিষ্ঠুর, কখনো দয়ালু, কখনো সহানুভূতিশীল, কখনো উদাসীন, কখনো মনোযোগী, কখনো এইসব নিয়ে কিছু এসে যায় না। একটা জায়গায় আলোচনা হচ্ছে, পার্কের মধ্যে দিয়ে যেতে গিয়ে আগের দিন একটি মেয়ে তারা খবরে পড়েছে ধর্ষিতা হয়েছে, নিগৃহীতা হয়েছে। তারা অত্যন্ত ভয়ে আছে এই নিয়ে, সমস্ত কথাবার্তা চলছে। একজন বলছে মেয়েটা একা একা এই পার্কের মধ্যে দিয়ে গিয়েছিল কেন, সেটা আমাদের বুঝতে হবে। মেয়েটা কি তাহলে বাড়ি থেকে কোনো রকম ভালোবাসা পায়নি? এবং তার থেকে একটা প্রসঙ্গে আমরা যাই, বাড়ি থেকে ভালোবাসা পাওয়ার, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এই গোটা বইতে। কিন্তু দুজন মেয়ে আছে যারা খিলখিল করে এসে বলে, ধরুন আমরা তো পার্কের মধ্যে দিয়ে যাই, কই কি তো হয় না। মানে এই জিনিসটাকেও সিরিয়াসলি না নেওয়া, ক্যাজুয়ালি নেওয়া, সেটাও আবার কিছু জনের মধ্যে দেখানো হয়েছে। যদিও একজন তাকে তিরস্কার করে, এই জিনিসটাকে তুই এইভাবে নিস না, তুই ভেবে দেখ যে জিনিসটা কি। ফলে এইটুকুন বই, তার মধ্যে এইটুকু আলোচনা, তাতে এতগুলো দিক, এতগুলো মাত্রা যে লেখিকা সংযোজন করে দিতে পেরেছেন, সেটা সত্যি বিস্ময়কর মনে হয়। এরপরে আমরা আসল জায়গায় আসি, সেটা হচ্ছে মাঝে মাঝে বাড়ির লোকদের বড় অসহ্য লাগে, কেউ বোঝে না আমাদের দুঃখ ইত্যাদি বলা হয়। তারপর কেউ কেউ তাদের ব্যাকগ্রাউন্ডগুলো বলে, কেউ ব্রোকেন হোমে মানুষ, তারপরে তার মা রাত দিন বন্ধুদের কাছে চলে যায়, সে এত বড় একটা কথা বলে যে তার মাঝে মাঝে আত্মহত্যা করতে ইচ্ছে হয়। একজন বলে যে তার বাবা মা দুর্ঘটনায় মারা গেছেন, কিন্তু মানে এখন মায়ের আদরটা আর অন্যান্য আত্মীয়ের কাছে সে পায় না। কেউ বলে কার বাবা মা আছে কিন্তু সেরকম একটা আদর করে না। কেউ বলে কি আমার মা হাসপাতালে চলে যায়, ডিউটি থাকে, আমার বাবা বিরাট একটা বড় কোম্পানির মালিক, কোনো সময়ই আমার জন্য তার, আর ভাইয়া বাইরে থাকে, ক্রিসমাসে একটা কার্ড পাঠায়। অর্থাৎ কেউ না থেকেও একটা লোক যেরকম অনাদরে থাকতে পারে, সবাই থেকেও একটা লোক সেরকম অনাদরে থাকতে পারে। তখন আমরা এই সূত্রেই প্রতিবন্ধী যে আছে তার কথা আবার জানতে পাই, যে পোলিও ভ্যাকসিনের ড্রপ পায়নি বলে তার আজকে এই অবস্থা। তার মানে হয়তো কারোর উদাসীনতাতেই তার আজকে এই অবস্থা। অর্থাৎ বাড়ির লোক অনেক ক্ষেত্রে অত্যন্ত উদাসীন। কেউ কেউ চমৎকার গান গায়, কেউ হয়তো চমৎকার নাচে, কেউ হয়তো চমৎকার লেখে, বাড়ির লোক তাকে কোনো স্বীকৃতিই দেয় না। অর্থাৎ সে যে ভাবছে যে আমি এই কাজটা করছি, সে কি চায়? সে চায় বাড়ির লোক তাকে বলুক, বাহ তুমি ভালো করছো। বন্ধুরা হয়তো একজন দুজন বলছে, বাড়ি না গাইছে, হ্যাঁ ঠিক আছে, লিখছে। ফলে যাদের কাছে সবচেয়ে বেশি স্বীকৃতি চায় সেটাই সে পাচ্ছে না। অর্থাৎ টিনেজারদের একটা বড় সংকট এই যে আমার বাড়ির লোক যাদের আমি সবচেয়ে আপন বলে ভাবি, তারা কি আমায় ততটা আপন ভাবছে? বলছে তো বড় বড় কথা, পরিবার, স্নেহ, মমতা, প্রীতি, বলা খুব সহজ। সত্যি সত্যি কি লোকটা আমাকে জড়িয়ে ধরছে? দাদি জড়িয়ে ধরতো, দাদি চলে যাওয়ার পর আর কেউ জড়িয়ে সেভাবে ধরে না। সত্যি সত্যি আমি যে কাজটা করছি আমার প্রাণ দিয়ে, সেটার প্রতি তার কোনো সমর্থন আছে, সেটার প্রতি তার কোনো রকম সম্মান আছে? সে বলছে যে না তুই গানটা গেয়ে যা, কোনো রকমভাবেই বলছে না। এদের প্রত্যেকের যে খুব একা লাগে, সব হুল্লোড় পেরিয়ে, এই কথাটা আমরা আলোচনার শেষ দিকে বুঝতে পারি। কিন্তু তারপরে একটা জায়গায় আমরা দেখি যে এরা ভোট দিতে চাইছে যে কোন জিনিসটা টিনেজারদের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা কি স্বাধীনতা, তা কি পকেট মানি, তা কি ভালোবাসা? এবং শেষকালে দেখা যায় যে ভালোবাসার প্রতি সকলে ভোট দেয়, না এর চেয়ে বড় কিছু নেই, আমরা সবাই ভালোবাসা চাই। সেইখানে যে মুহূর্তে এই কথাটা বলে ফেলা হয় যে ভালোবাসা চাই, তক্ষুনি সেই যে মেয়েটি তাহানি যে অনেক আগে ফুল সম্পর্কে একটু তির্যক কথা বলেছিল, সে বলে ব্যাপারটা কেমন সপি হয়ে গেল না? অর্থাৎ এখানেও তার চরিত্রের একটা ধারাবাহিকতা আমরা বুঝতে পারি যে সবাই মিলে ভোট দেওয়া হলো ভালোবাসায়। সেই মেয়েটি যে এখন থেকেই একটু সিনিক, একটু বেশি উইটি, আমার ধারণা সে বড় হয়ে বেশ একটা ডার্ক হিউমারের খুব বড় লেখিকা হবে, সে বলে এই ব্যাপারটা একটু সপি হয়ে গেল না, ভালোবাসা একটু জ্যাবজ্যাবে হয়ে গেল না? তখন আমার সবাই বলে না সত্য হচ্ছে সত্য, সেটার আর কত তুমি আধুনিকায়ন করবে, এই বলা হয়। তারপর আবার একটা রবীন্দ্রনাথের 4টে লাইন দিয়ে জিনিসটা রিজলভ করা হয়। একটা কথা খুব গুরুত্বপূর্ণ যে একদম গোড়ায় প্রথম পাতায় অ্যাম্বার বলে একটি মেয়ে খুব আনন্দিত, মানে সে সর্বক্ষণ নাচছে, গাইছে, এইগোছে, সে হুপ করে লাফিয়ে পড়েছে, এই যে আমি, সে বলে নিজেকে ঘোষণা করতে তার কোনো রকম কুণ্ঠা বোধ নেই, সেই ড্যাফোডিল মারিয়ে দিয়েছিল। সে আবার গাছ থেকে দড়াম করে লাফিয়ে পড়ে, সবাই হইয়ে করে কিরে হাড়গোড় ভাঙলো নাকি, না আমি আনন্দের জন্য করলাম। সে সর্বক্ষণ নাচছে, গাইছে, তার মধ্যে দিয়ে যেন একটা আনন্দের স্রোত নিজেকে প্রকাশ করে চলেছে। ওমা, আমরা জানতে পারি এই যখন কথাবার্তা হচ্ছে বাড়ির ব্যাকগ্রাউন্ড নিয়ে, যে অ্যাম্বার হচ্ছে একজন পরিত্যক্তা শিশু, সদ্যজাত অবস্থায়, যাকে গির্জার পাশে একটা ট্রাকের নিচে রেখে যাওয়া হয়েছিল। গির্জার সিস্টার তাকে কুড়িয়ে নেন, তারপর ওই পাশেই একজন বাগানের মালিনী, তিনি নিঃসন্তান, তাকে দিয়ে দেন এবং তিনি একে মানুষ করেছেন। অর্থাৎ আমরা ফট করে বুঝতে পারি
যে কেউ বলে আমার বাড়িতেই অসুবিধে, আমার অমুক নেই, কেউ বলে অমুক আছে তার সময় নেই, কিন্তু যে সবচেয়ে আনন্দিত, যে সবচেয়ে সুখী, যার মনে হয় যেন যে কোনো দুঃখকে উড়িয়ে দেওয়ার একটা স্বতঃস্ফূর্ত ক্ষমতা নিয়ে সে জন্মেছে, সে কিন্তু যদি খাতায় কলমে আমরা দেখতে চাই, তাহলে দেখবো যে বিরাট কিছু সুখের তার কথা না। তার বাবা মা নেই, হ্যাঁ একজন মার কাছে সে মানুষ হচ্ছে, কিন্তু সে তার প্রকৃত মা নয়, সেটা জেনে তার অভিমান হতে পারে। সে গির্জার একজন তাকে কুড়িয়ে নিয়েছিল, কিন্তু এই সমস্ত কিছু সরিয়ে সে কিন্তু হ্যাপিনেসকে চুজ করেছে। তার মানে যে তোমার অজস্র প্রতিবন্ধকতা থাকবেই, আর অসংখ্য কষ্ট থাকবেই, আর প্রচুর ঝঞ্ঝাট থাকবেই। এটাকে খুব আন্ডারলাইন করে বলা হয়নি বইতে বলা হয়েছে তুমি ভালোবাসা বেছে নাও, সব কিছু পেরিয়ে তোমাকে ভালোবাসা বাঁচতে হবে, সবই হলেও সেটাই হচ্ছে সত্য, এবং সত্য যদি ক্লিশে হয় তাহলেও সত্যের মর্যাদা আলাদা। কিন্তু এই অ্যাম্বারের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে ওই যখন সে সদ্যজাত অবস্থায় তাকে যখন পাওয়া গেছিলো, গলায় একটা অ্যাম্বার স্টোনের মালা মতন ছিল, সেইখান থেকেই তার নাম অ্যাম্বার। ওই মালাটার মতোই সে প্রায় সর্বক্ষণই ঝিকিয়ে উঠছে, এবং সে নিজের টিক দিয়েছে, নিজে পছন্দ করেছে সুখ, আনন্দ, অর্থাৎ সব কিছু পেরিয়ে আমি আনন্দে থাকবো। সম্ভবত টিনেজার কেন, আমার মনে হয় যে কোনো পৃথিবীতে এজার, তার প্রতি এর চেয়ে বড় আর কোনো উপদেশ বলবো না, কারণ সেই ঢঙে বইটা লেখা নয়, কিন্তু তার প্রতি এর চেয়ে বড় কোনো পরামর্শ হতে পারে না যে হ্যাঁ অনেক কিছু থাকবে, কিন্তু তোমাকে চুজ করতে হবে। তোমার আসলে একটা বড় তোমাকে মাল্টিপল চয়েস দেওয়া হয়েছে। সবচেয়ে সুবিধে হচ্ছে বলার আমার ভাল লাগে না, আমার আত্মহত্যা করতে ইচ্ছে করে, কার না করে, সবারই তো জীবন বিচ্ছিরি। সেইখানে একটা পার্কের মধ্যে, গাছের মধ্যে, ফুলের মধ্যে নিজে একটা গাছ বা ফুলের মতন হয়ে ওঠা, সপ্রাণ হয়ে ওঠা, সেই তেজটা, সেই আনন্দটা নিজের মধ্যে অনুভব করা, আত্মীকরণ করা, এটার মধ্যে দিয়ে অ্যাম্বার যে প্রথম পাতাতেও আছে, একদম শেষকালেও আছে, সেই যেন আমাদের শিখিয়ে দিয়ে যায় যে আলোচনা চলুক, আমরা নিশ্চয়ই ভালোবাসায় ভোট দেব, কিন্তু সেই ভালোবাসাটা, সেই আনন্দটা নিজের মধ্যে অনুভব করার মধ্যে যা রয়েছে, সেটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। কি চাই, আমার মনে হয় এই শিক্ষাটাই আমরা সবচেয়ে বেশি চাই। ধন্যবাদ, নমস্কার। কি চাই এই বই সম্পর্কে চন্দ্রিরবাবু যে কথা আলোচনা করলেন, যেভাবে বিশ্লেষণ করলেন, যে গভীরতায় তিনি গেছেন এই বইটাকে পড়ে, তো সে অনবদ্য। এখন আমি অনুরোধ করব রঞ্জন বন্দ্যোপাধ্যায়, তিনি চলে যাবেন। তো যাওয়ার আগে এই বইটা তো আপনি এখনও দেখে উঠতে পারেননি, যেহেতু আপনাকে পেয়েছেন এক ঘন্টা আগে মনে হয়, এবং তবু এই বইয়ের যিনি লেখিকা ফাহমিদা মঞ্জু মজিদ, ওনার সাথেও আপনার সদ্য আজকেই আলাপ হলো। তো দুটো কথা আপনি বলে দাদা যাবেন। টিনেজার্সদের একটা জগৎ আছে, সেই জগতের নানা দিক থেকে আপনি দেখেছেন সেই জগৎকে, এবং সেটা চন্দ্রিল এত সুন্দর বিশ্লেষণ করলো প্রত্যেকটি চরিত্র নিয়ে। আমি বইটি পড়িনি, যদি পড়তাম তাহলে হয়তো একটা জিনিস আমি জানি না আমি সংযোগ করতে পারতাম কিনা, সেটা সেভাবে ফুটেছে কিনা। সেটা হচ্ছে জায়গাটা হচ্ছে লন্ডন, এবং লন্ডনের পার্ক, তার যে পরিবহ, তার যে পরিবেশ, ড্যাফোডিল মারিয়ে ফেলা, এইগুলোও কিন্তু একটা মাত্রা যোগ করে আমার মনে হয়। যদি ভারতবর্ষ হতে বা কলকাতার কোনো মাঠ ময়দান হতো, তাহলে হয়তো ঠিক এইভাবেই গল্পটা যেত না, হয়তো অন্যভাবেও যেতে পারতো। এটা আমার একটা হয়তো যখন দ্বিতীয়বার ভাববে চন্দ্রিল ওই লন্ডনের পরিবেশটাও নিয়ে আসবে, যে কতটা ওটাও একটা মাত্রা যোগ করেছে। তাছাড়া অসম্ভব ভালোভাবে অ্যানালিসিস করলো। মানে আমি জানি না, আমি মাস্টারমশাই ছিলাম এক সময়, তো আমার কোনো ছাত্র কখনো এত সুন্দর করে বলেনি সাহিত্য নিয়ে, যে আমিও বলতে পারবো না। আর একটা লাভ হলো, আপনার গান ভারী ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, খালি গলে গেয়েছেন। এবং যেটা গানেতে থাকে না, সেটা হচ্ছে যে আমরা সবাই মেকানিক্যালি গাই, কিন্তু গানটার কথার সঙ্গে, ভাবের সঙ্গে নিজেকে মিশিয়ে দেওয়া, রবীন্দ্রনাথের গানে তো সেইটি সবথেকে বড় ব্যাপার, সেটা আপনার গানের মধ্যে ছিল। আর সবাই ভালো থাকবেন। আমি দাদাকে বিশেষ করেই একটা ধন্যবাদ জানাতে চাই। হঠাৎ দেখা হয়ে গেল, কিন্তু আমার রঞ্জনদা এরকম
কথা বলতে গেলে আবার বলবো, কিন্তু আমার রবীন্দ্রনাথ যদি একবার আমি সুযোগ পেতাম তাহলে আমি বলতাম যে রবীন্দ্রনাথ আমার কাছে কীরকম, ছোট থেকে একেবারে হাত ধরে একবার মা হন রবীন্দ্রনাথ, একবার ছেলে হন। আপনি কি আমার রবীন্দ্রনাথের চন্ডিল শুনেছেন? চন্ডিল তো একটা মানে উল্টাপাল্টা বলেছে অনেক, না, কিন্তু না ও ঠিকই বলেছে, একটুখানি একদম ঠিক কথাটা, যে রবীন্দ্রনাথ একটা বেদ নিয়ে জন্মেছিলেন, পিঠে মারতেন, রবীন্দ্রনাথ হতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথ না হতে চাইলে রবীন্দ্রনাথ হওয়া যায় না। হ্যাঁ, ওটা শিখেছি আমরা, যে কষ্টের মধ্যে দিয়েও যা হতে চাও সেই দিকে এগিয়ে যাও। আমার টিচার লিখেছেন যেটা। স্বার্থপর ছিলেন তো, চাঁদ দেখতে পাচ্ছেন না বাড়ি থেকে, রানীচন্দ্র বাড়িটা গুঁড়িয়ে দিলেন। আবার এসে বলছেন বাড়িটা একটু রেখে তোমার জামা কাপড়গুলো রেখে এসো, রানীচন্দ্র গিয়ে দেখে জোনাকি উঠছে, মাল হতে আর কিছু নেই। চললাম রবীন্দ্রনাথ দিয়ে এতদিন আলোচনা হবে।